সুস্বাগতম। কয়েকদিন আগে আমাদের শ্রোতা বন্ধু ইসরাত আনিমা বলেছেন বাণী বসুর লেখা কোনো গল্প পাঠ করবার কথা। আর আমাদেরও মনে হলো যে সত্যি এই চ্যানেলে বাণী বসুর লেখা কোনো গল্প নিয়ে কোনো কাজ আমরা এখনো অবধি করিনি। তাই ইসরাত আনিমার সাজেশন মাথায় রেখে আজ নিয়ে এসেছি বাণী বসুর লেখা গল্প রোম্যান্স। গল্পের শুরুতে আমরা পাচ্ছি দুই মধ্যবয়স্ক দম্পতির হাসি ঠাট্টা আড্ডা, তাদের কলেজ জীবনের বিভিন্ন রোম্যান্স আর মজাদার গল্প নিয়ে কথাবার্তা। এই সময় বাড়ির মেয়েটি, কম বয়সী একটি মেয়ে এসে তাদের মধ্যখানে বসলো। তারপর ধীরে ধীরে গিয়ে গল্পটা শেষ হচ্ছে একটা ফোন কলের মধ্যে। তাহলে রোম্যান্স আমাদের কোথায় নিয়ে গেল? আর আপনি যদি প্রেমের গল্প শুনতে ভালোবাসেন, আমার ধারণা প্রেমের গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে প্রেমের গল্পের প্লে লিস্টটা চেক করে নিতে পারেন। সেখানে নানা স্বাদের প্রেমের গল্প রয়েছে। শুরু করতে যাচ্ছি আজকের গল্প, আর মনে করিয়ে দিচ্ছি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর গল্পটা কীরম লাগলো এবং আপনার সাজেশন নিচে কমেন্ট বক্সে জানালে খুব ভালো হয়। ধন্যবাদ। শুরু করছি বাণী বসুর রোম্যান্স। অবসরের জীবনে ধীরে সুস্থে রয়ে বসে উপভোগ করবার মতো জিনিসের অভাব আর যারই থাক অতীশ ভট্টাচার্যের অন্তত নেই। শীতের ঘুম, তৃতীয় কাপ চা, হরেক রকমের বই পত্র পত্রিকা, মর্নিং ওয়াক, ইচ্ছে হলে থিয়েটার সিনেমা, ইচ্ছে হলে বাড়ি বসে যৌবনকালের বাংলা গান, কিংবা শুধু টিভির স্ক্রিনে আলগা করে চোখ ফেলে বসে থাকা, কিংবা পুরনো বন্ধুদের নিয়ে আড্ডা জমানো। পুরো যৌবনটা কেটেছে ছোটাছুটি করে। একটু বেশি করে বিছানায় গড়ানো, সেটাও যেন একটা আলাদা উপভোগের স্বাদ বয়ে আনে। ধরো মাঘ মাসের ভোর 6টা। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। তা তেমন শীত হতভাগা কলকাতাতে আর পড়ে না। শুধু ভোরের দিকটা ওরই মধ্যে একটু জমজমাট, জলযোগের পয়োধি মার্কা হয়ে থাকে। তা এতদিন তো সে পয়োধি চাখবার সুযোগ পাওয়া যায়নি। অফিসের আগের আবশ্যিক প্রাতকৃত্যগুলো তো ধরতক্তা মার পেরেক জাতীয় ছিল। এখন অতীশ ঘাপটি মেরে থাকেন, মাথার অর্ধেকটাও অবধি বালাপোষ চাপা দিয়ে। জয়া উঠে পড়েছে টের পান। কেমন একটা অবৈধ প্রেমের রোমাঞ্চ নিয়ে বালাপোষের মধ্যে আরও ঘন হয়ে যেতে থাকেন তিনি। জয়ার উঠে পড়ার মধ্যেও আগেকার সেই তড়াক ভাবটা আর নেই। একবার দুবার এপাশ ওপাশ করল, হাউ হাউ করে গোটা পাঁচেক হাই তুলল, পটপট করে কয়েকটা আঙুল মটকালো। তারপর এক পা লেপের ভেতর, এক পা লেপের বাইরে, ভেতর বাইরে ভেতর বাইরে। কি গো, তুমি কি কুমির ডাঙা খেলছো? পিটপিট করে চোখ খুলে সোঁদা সোঁদা গলায় অতীশ প্রশ্নটা ছোড়েন। আমার দুঃখ তুমি আর কি বুঝবে? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলেন জয়া। অবসর তোমারই হয়েছে, আমার তো আর হয়নি। সমাজ, সংসার, আত্মীয় স্বজন, লোকজন, নিজের ছেলে মেয়ে পর্যন্ত স্বার্থপর। চোখ যতদিন না উল্টোচ্ছি কারো চোখ ফুটবে না। এক্ষুনি গিয়ে ওই রামধনকে তুলতে হবে দুধ আনার জন্য। কত করে বললুম বাড়িতে দিয়ে যাবে, ব্যবস্থা করো। তা কটা পয়সার জন্য? এখন ওই বুড়ো মানুষটা কদিনই বা আছে, ওকে তুলে পাঠাও। আর মেয়ে তো নামেই আধুনিকা। আমি মা হয়ে অনুমতি দিচ্ছি, তুই দুধ আনতে যা, মুদির দোকান যা, কিছু হবে না। না, তার মান যায়। মুদির সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে এদিকে তো সময়ের জ্ঞান থাকে না। কি না জনসংযোগ করছি, এদিকে 250 তেল নিয়ে আয় তো বললেই শ্রেণী চৈতন্য বেরিয়ে পড়ে। আচ্ছা মা, তুমি একটা যুবতী মেয়েকে মুদির দোকানে পাঠাচ্ছ? এইসব বলতে বলতেই জয়া ঘর পেরিয়ে দালান পেরিয়ে ওদিকে।
কলঘরের দরজা বন্ধ হবার আওয়াজ। অতীশ আবার বালিশে মুখ গুঁজে জয়ার ফেলে যাওয়া ভাষণের টুকরো টুকরো শব্দ চাখতে থাকেন। জয়ার আগে এত কথার বাঁধুনি ছিল না, এ বাঁধুনি ছিল জয়ার মায়ের কথাবার্তায়। তিনি চলে গেছেন আর ভাষণগুলো মেয়ের কাছে ফেলে গেছেন। চোখ না উল্টোলে চোখ ফুটবে না, বা ওই কটা পয়সার জন্য, মুদির সঙ্গে সুখ দুঃখের গন্ধ, কেমন লাগসই ছবির মতো শব্দগুলো। 2-3 বছর আগে হলে এমন ভোর পার হওয়া দৌড়ন্ত সকালে বিছানা মুড়ি দিয়ে শব্দের কবিতা উপভোগ করা যেত। তবে অতীশের সবচেয়ে পছন্দের জিনিস হলো পুরনো বন্ধুদের আসা যাওয়া এবং তাদের সঙ্গে অতীতাচারণ। শীতের বেলাটা ধরো মরে মরে আসছে, আশেপাশের বাড়ির আলসেতে ন্যাড়া মোচা গাছগুলোর গায়ে মরাটে আলো, একেবারে বাসি মরার রং। এই সময়টা যতই চায়ের সঙ্গে মুচমুচে মুড়ি কড়াইশুঁটি রেখে যাক জয়া, মনটা কেমন খারাপ খারাপ করে। মরা আলোর সঙ্গে কেমন একটা তাদাত্ম্য এসে যায়। আয়না দেখতে ইচ্ছে যায়, মাথার ফাঁকা অংশটাতে আঙুল চলে যায়। নিজের হাত পা ধড় মুন্ডু সব যেন ধোপার বাড়ি যাওয়ার যোগ্য ময়লা পুরনো কাপড়ের মতো লাগতে থাকে। এই সময় যেমন আজ বেলটা যদি মধুর সুরে বাজে এবং দরজা খুলে বাসন মাজুনি ঝোল্লার মায়ের বদলে শোভনাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক মুখ হাসি নিয়ে, তবে তার চেয়ে খুশির জিনিস আর কি হতে পারে? বুকটা চিতিয়ে অতীশ বলে ওঠেন, যাক রে শোভন, এবারের মতো বাঁচিয়ে দিলি। আরেকটু হলে বুঝলি আত্মহত্যা করতে যাচ্ছিল। সেরকমই চেহারা করেছেন বটে, মুখ যেন খ্যাংরা ঝাঁটা, খোক্কসের মতো নখ। ও জয়া, তোর কর্তা কি নেল পালিশ পরার শখ হয়েছে রে? শোভনা চেঁচালো। জয়া সিঁড়ির মোড় থেকে রেলিংয়ে বুক চেপে ঝুঁকে পড়েন। আরে আপনারা আসুন আসুন। ঠিক বলছো তো? আসবো না চা দেবার ভয় লুকিয়ে পড়বে? শোভন ঘন্টায় ঘন্টায় চা খান। কবে জয়া থিয়েটারের টিকিট কাটা থাকায় পাড়ার বান্ধবীর সঙ্গে চলে গিয়েছিল বহুবার ক্ষমা চেয়ে এবং দারুণ নাটকটা বাদ দিতে না পারার জন্য লজ্জিত হয়ে, শোভন আজও সেই কথা তুলে খোঁটা দিতে ছাড়েন না। জয়া বললেন, দেখুন অর্ধেকটা প্রকাশিত হয়ে রয়েছে এই সিঁড়ির ওপর থেকে, পুরোটা না হলে আপনার বস্তা পচা ঝগড়াটা শুরু করবেন কখন? গ্যাসে অলরেডি জল বসিয়ে এসেছি। সর্বনাশ, সেবার গৃহত্যাগ করেছিলে, এবারে গৃহদাহ। এরই মধ্যে নিচের কোনো একখানা ঘর থেকে বেরিয়ে ঝিলিক হাত নেড়ে বলল, ওহ বাবা মা কাকু, তোমাদের ভলিউম একটু কমাও, নইলে ওপরে যাও, আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করছি। ভলিউম তো বেশ কমিয়েছি রে, শোভন বললেন। 5.5 কেজি কমেছে বুঝলি, ডাক্তার বলছে। আহা, বুঝতে পারছো না কেন কাকু? দেহের নয়, তোমার গলার নবটা একটু ঘোরাও। বলে ঝিলিক পর্দা সরিয়ে আধো অন্ধকার ঘরটার মধ্যে সেঁধিয়ে গেল। 2 দম্পতি মেয়ের কাছে বকুনি খেয়ে কাঁচুমাচু মুখে ওপরে উঠে গেলেন। জয়া বললেন, চলুন আমরা বারান্দায় গিয়ে বসি, আপনারা বসুন গিয়ে, আমি চাটা নিয়ে আসছি। বারান্দায় ভালো করে গুছিয়ে বসে শোভন বললেন, এই ঝিলিকটা কি এমন রাজকার্য করছে রে? কোচিং ক্লাস খুলেছে নাকি? ঘরের আধা অন্ধকারের মধ্যে জোড়া জোড়া চোখ জলজল করছে বলে মনে হলো, যেন বনের মধ্যে বন বেড়ালদের সভা বসেছে। যা বলেছিস, অতি সায় দিলেন, ওয়াইল্ড একেবারে। বলেন কি, চেয়ার টেবিল ভাঙে নাকি? শোভনার প্রশ্ন। ভাঙে নি এখনো, তবে ভাঙলেই হলো।
যা জোরে চাপড়ায়। জয়া একটা জাম্বো সাইজের ফ্লাস্ক নিয়ে ঢুকলেন। শোভনা গলা নামিয়ে বললেন, হ্যাঁ রে জয়া, ওরা ওই ড্রাগ ফাগ খায় না তো? কিরকম একটা গন্ধ পেলুম যেন। জয়া বলতে লাগলেন, না অতটা বোধহয় নয়, ড্রাগ নিবারণী সমিতি নাম কি একটা করেছে রে। কি জানি বাপু, শোভনা বললেন, পুলিশেরও তো চুরি ডাকাতি করবার কথা না, মানছে কি? আসলে গাঁজার গন্ধটা একজনের দৌলতে আমার চেনা কিনা। আরে বিয়ে থাদে, শোভন দরাজ গলায় বলে উঠলেন। শোভনার ওই গাঁজা প্রসঙ্গটা চাপা দেওয়ার জন্যেই কিনা কে জানে। ওরে, বিয়ে কি আজকাল ছেলেপুলেদের কেউ দেয় রে? বিয়ে আজকাল নিজেরা করে। অতীশের নিঃশ্বাস পড়ল। শোভনা বললেন, হ্যাঁ, আপনার মতো আগেকার ছেলেপুলেদের বিয়েই যেন কেউ ঘাড়ে ধরে দিয়েছিল। হেদুয়ার মোড়ে হাপিত্তেশ, বসন্ত কেবিনে আধখানা কবিরাজি, কি কফি হাউসে 3.5 কাপ কফি নিয়ে টানা 3-4 ঘন্টা, এসব কি আমরা যেন জানি না? জানো তো দেখছি অনেক কিছুই, কিন্তু ম্যাডাম, ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া কি এত ডিটেল জানা যায়? অতীশের কথায় জয়া হাততালি দিয়ে হেসে উঠল। খাপ খুলবে নাকি শোভনা? সামান্য একটু লজ্জা রুমাল দিয়ে মুছে শোভনা বললেন, সত্যি দিনগুলো সব কোথায় গেল বলতো? কি দিনই ছিল। It was the best of times, it was the worst of times. সবার জীবনে এই প্যারাডক্সিক্যাল দিনগুলো আসে, তারে কয় জৈবন। অতীশ বললেন, আমাদের এসেছিল, আমাদের পিতাদের এসেছিল, আমাদের পিতামহদের এসেছিল, আর এখন এই আমাগো পোলাপানদের আইসছে। শোন অতীশ, তা সে যাই বল, আমাদের যৌবনকাল যেন একটা বিশেষ রকম ছিল, ঠিক ওই স্বাদটা। শোভনের গলায় রোমন্থনের আমেজ। জিব্বার কর, জিব্বার কর, জিব্বার কর, এমন করে অতীশ বললেন যে ঘাবড়ে গিয়ে শোভন সঙ্গে সঙ্গে হ্যাঁ করে 1 হাত জিভ বার করে ফেলেছেন। বলি, এই জিভটা কার? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন? এ জিভ আমার, আবার কার? তবে নিজের জিভে অন্যের যৌবনের স্বাদ পাবি কি করে? দেখ অতীশ, কথাটা খানিকটা ঠিক, কিন্তু তবু বলবো দিনকাল পাল্টে গেছে রে ভাই। আমাদের সময়ের সেই সর্বাত্মক রোমান্স আর নেই। চিন্তা করে দেখ, মনিকা আড্ডি আর শান্তনু চক্রবর্তী, কি জুটি রে! মনিকা 4 ফুট 10 ইঞ্চি, শান্তনু ঝাড়া 6 কি আরও বেশি। একটা চুমু খেতে গেলে পর্যন্ত হয় মনিকাকে মই লাগাতে হবে, নয় শান্তনুকে হাঁটু গেড়ে বসতে হবে। কিন্তু প্রেমে কোনো বাধা হয়েছিল? দুজনে কলেজ স্ট্রিট দিয়ে গন্ডোলার মতো ভেসে চলেছে। শান্তনুর টাকা পয়সা মনিকার জিম্মায়, মনিকার নোটপত্তর শান্তনুর ঝোলায়। তোমরা আর কি জানো, কতটুকুই বা জানো? শোভনা জয়ার দিকে চেয়ে হেসে বললেন, সেই জয়শ্রী লাহিড়িকে মনে আছে তো? দারুণ মিষ্টি দেখতে। তোমরা সবাই তো তার জন্য পাগল ছিলে গো। কোন কালে, কোন কালে! অতীশ চেঁচামেচি করে উঠলেন। শোভন পাশ থেকে বললেন, আরে বাবা, বেথুন বিউটি বলে কথা, একটু আধটু দোলা তো দেবেই। তারপর সাজ কি, সব সময় ফিল্ম স্টারের মতো সেজে থাকতো, গালে রুজ, ঠোঁটে লিপস্টিক। পাশ থেকে জয়া বললেন, মোটেই না, ওর চেহারাটাই ওই রকম ছিল। গালের চামড়া এত পাতলা আর মসৃণ যে লাল ব্লাড ভেসেলগুলো দেখা যেত, তাতেই মনে হতো কিছু মেখেছে। এপাশ থেকে শোভনা বললেন, জয়া ঠিক বলেছে। জয়শ্রীর চোখের পাতা এত ঘন আর কালো ছিল যে মনে হতো কাজল পড়েছে। ঠোঁট এমনি এমনিই লাল। কীর্তি যেন ওর,
হস্টেলে থাকতো তো, একদিন দেখি কপালে হাত দিয়ে শুয়ে আছে। আমায় দেখে বলল, ওহ ডগ টায়ার্ড। ক্যান্ডিডেট ক্রমশই বেড়ে যাচ্ছে। একই ফিল্ম বুঝলি, 19 বার দেখা হলো, 19 জনের সঙ্গে। কোথায় এখন জয়শ্রী? এক বোকা ব্যারিস্টারকে শেষ পর্যন্ত বিয়ে করেছে। আচ্ছা, তোদের ওই অরিজিৎদের কথা মনে আছে? অরিজিৎ গোস্বামী। শোভন বলল, সেই সেই রামস্বামী না কি মেয়েটা লেঙ্গি মারলো বলে তো সুইসাইড করতে গেছিল, সে তো? রাইট, লাস্ট মোমেন্টে পেট ওয়াশ করে বেঁচে যায়। শুধু কি প্রেম, বাঁধনহারা, ছন্ন ছাড়া, ওয়াইল্ড, স্যাক্রিফাইসিং, আরও কত কি ছিল। জলসা ছিল গড়পাড়ের, বাদুর বাগানের, শ্রীকৃষ্ণ লেনের, বউবাজারের। বিসর্জনের বাজনা বাজতে না বাজতেই শুরু হয়ে যেত সেই সব জলসা। অতীশ বললেন, জলসাগুলো ছিল রোম্যান্সের আবহ সঙ্গীত, মেজাজ তৈরি করে দিত। আহা, ঠিক রাত দুপুর, আসর সরগরম, কানাতের ফাঁক দিয়ে শীতের হাওয়া ঢুকছে, সতীনাথ সেই হাওয়ায় বিরহ ঢেলে দিয়ে গেলেন। যা বলেছিস। আর শুধু বিরহ, অভিমান, আরতি, আকুতি, তারপর শেষ রাতে সেই বিরহের ঘুড়ি কেটে দিলেন দ্বিজেন মুখার্জি তার ব্যারিটোন গলায়। শ্যামল বরণী তুমি কন্যা, ঝিরঝির বাতাসে ওড়াও ওড়না। আহা, ভাবতে গেলে আর জ্ঞান থাকে না রে ভাই, জ্ঞান থাকে না। এই সময় ঝিলিক হাতে একটা বড় প্যাকেট নিয়ে এসে বলল, কাকু কাকিমা তোমরা মোমো খাবে? গরম গরম আছে। মোমো হঠাৎ কোত্থেকে এলো রে? অতীশ জিজ্ঞেস করলেন। মুখ টিপে মুচকি হেসে ঝিলিক বলল, বনবেড়ালেরা এনেছে, এই নাও, চায়ের সঙ্গে স্মৃতির সস মাখিয়ে খেয়ে ফেলো। ওড়না দুলিয়ে চলে গেল ঝিলিক। চোখ দুটো ভ্যালভ্যালে করে শোভন বললেন, হ্যাঁ রে, আমাদের বাল্যকালে ছিল লড়াইয়ের চপ, পকৌড়ি, দারিকের সিঙাড়া। দেখতে দেখতে চপ হয়ে গেল। অতীশ তাড়াতাড়ি বললেন, ফ্লপ। শোভনা ওপাশ থেকে বললেন, পকৌড়ি আর বলে না গো, বলে পকোড়া। জয়া বললেন, হ্যাঁ, সিঙাড়াও বলে না, বলে সামোসা। এসে গেছে রোল, মোমো। মোমোয় কামড় দিয়ে শোভন বললেন, স্মৃতির সস মাখিয়ে খাওয়াই বটে। ঝিলিকটা বলেছে ভালো। আচ্ছা অতীশ, তখন বনবেড়াল বললুম ও শুনতে পেল কি করে বলতো? জয়া বললেন, ওর মাথার পেছনে দুটো চোখ আছে, রোটেটিং কান, কিচ্ছু চোখ কান এড়ায় না। তা ঘরের মধ্যে ওগুলো বন বেড়াল না মন বেড়াল? অতীশ হো হো করে হেসে উঠলেন। বলেছিস ভালো। আমাদের যুগের জয়শ্রী লাহিড়ী যদি 19টাকে খেলাতে পারে, তো এই যুগের ঝিলিক ভট্টাচার্যিবা কম যাবে কেন রে বল? না না, ঠাট্টা নয়। আচ্ছা জয়া, ঝিলিকের বয়স কত হলো? কিছু মনে না করলে বল না। শোভনা বললেন, আরে মনে করবার কি আছে, ঝিলিক তো তোদের রিন্টুর পরের বছরই হলো, 28 পার হয়ে গেছে। MA কমপ্লিট করেছে তো 1 যুগ হতে চলল। তো ও করছেটা কি? কি করছে না তাই জিজ্ঞেস করুন। প্রথমে তো দিব্যি টুক করে কলেজে চাকরি পেয়ে গেল, করলো বছর 2। তারপর একদিন খোঁজ পেলুম কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই খোঁজ পেলি মানে? শোভনা অবাক হয়ে বললেন, তোদের সঙ্গে তোদের একমাত্র মেয়ের কোনো যোগাযোগ নেই? আছে বললে আছে ভাই, নেই বললে নেই, জয়া বললেন। বুঝলুম না। শোভনা হতাশ। আরে না বোঝার কি আছে,
অতীশ চেয়ারে এগিয়ে বসেন। সকালবেলা চা করে দিচ্ছে, বিছানা গুছোচ্ছে, বালিশ রোদে দিচ্ছে, দেয়ালে ঝুল দেখলেই ঝাড়ছে, মাকড়সা দেখলেই মুচ্ছ যাচ্ছে, ওর মায়ের আর ওর শতখানিক প্রসাধনের সামগ্রী নিয়ম করে কিনে আনছে। জয়া হাঁ হাঁ করে উঠলেন। কি 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 শতখানিক প্রসাধনের সামগ্রী মানে কি? আর কি পেয়েছ? আরে বাবা, ক্রিমই তো, খান 50, ঠোঁটের ক্রিম, চুলের ক্রিম, নাকের ক্রিম, কপালের ক্রিম, গালের ক্রিম। শোভনা বন্ধুর সাহায্যার্থে এগিয়ে এলেন। আহা দেখুন, ওই ঠোঁটের আর গালেরটা ঠিক আছে অতীশদা, বাকিগুলো আপনার উর্বর মস্তিষ্কের প্রোডাক্ট। কথা বলবার সুবিধের জন্য, মানে আলাপটা বেশ রঙ্গিলা করে তোলবার জন্য আপনি ব্যবহার করছেন। আরে তোমরা না সব সাইড ট্র্যাকে যাচ্ছ। শোভন বিরক্ত হয়ে বললেন, আমাদের আলোচনার বিষয় ছিল মা বাবার সঙ্গে মানসিক যোগাযোগ, সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতীশ বললেন, ওই যা বলছিলুম সবই করছে, বেরোনোর সময় বলেও যাচ্ছে, ইচ্ছে হলে ডেস্টিনেশন আর ফেরবার সম্ভাব্য টাইমও, কিন্তু ওই কোথায় কখন বললে কি হবে, কেন কেমন এসব বিষয়ে চুপ। ওগুলো নাকি ব্যক্তিগত ব্যাপার। এই এক ব্যক্তিগত ব্যাপার হয়েছে আজকাল। শোভনা ফোঁস করে উঠলেন। রিন্টুটাকেও নিয়ে আমাদের কত জল্পনা কল্পনা, ছেলে আমাদের বন্ধু হবে, বাপের বন্ধু, মায়ের বন্ধু। ছেলেটা তো আমাদের ফাজলামি শুনতে শুনতে বড় হলো, কিন্তু বন্ধু কই? এখন দেখছি সে গুড়ে বালি, ব্যক্তিগততে এসে সব ঠেকে যাচ্ছে। ব্যক্তিগতটা আবার ঠিক কোনখান থেকে আরম্ভ হচ্ছে বোঝা দায়। এই সময় ঝিলিক আবার এসে ঢুকল। ঝিলিক একটি অতি তন্নি 5 ফুটি তরুণী, বয়সে যুবতী হলেও তাকে দেখে 18 পার হয়েছে বলে মনে হয় না। রং মাজা, দেখতে সে ঠিক কেমন সুন্দরী না বান্দরী সেটা একেবারে অপ্রাসঙ্গিক, কারণ অল্প বয়সের মহিমা তার সর্ব অবয়ব থেকে ঠিক রয়েছে। সে একটা ঝোল্লা কুর্তা পরেছে, যার ওপর কতগুলো কার্টুন ফিগারের অ্যাপ্লিক সাঁটা। সালোয়ারটাও ঝোল্লা, ফলে ঝিলিককে আরও বেঁটে দেখাচ্ছে, কিন্তু তার চোখ, মুখ, হাঁটা চলা এইসব দেখলেই বোঝা যায় যে সে এসব গ্রাহ্যের মধ্যে আনে না। ঝিলিকের মুখ তেলতেলে, প্রচুর চুলেও বেশ তেল, মাঝখানে সিঁথি কেটে দুদিকে পেতে আঁচড়ানো। ঝকঝকে দাঁতে ঝিলিক হেসে বলল, বসতে পারি? শোভনা হাঁ হাঁ করে উঠলেন। আরে নিশ্চয় নিশ্চয়, বসবি বই কি, এ তো আমাদের সৌভাগ্য রে। কেন সৌভাগ্য কেন? বলতে বলতেই ঝিলিক বারান্দাতে গ্রিলের ফাঁক দিয়ে নিচের দিকে চেয়ে চেঁচিয়ে বলল, এই সদর দরজাটা ভালো করে টেনে দিয়ে যাস রে। আই পটাশ, পরের দিন ওই রেকর্ডগুলো মনে আছে তো? নিচে থেকে কতকগুলো উচ্চ আওয়াজ এলো। 4-5টা ছোট বড় চুল ছেলে, 4-5টা এলোমেলো চুল মেয়ে রাস্তা কাঁপিয়ে তর্কাতর্কি কলর বলর করতে করতে চলে গেল। ঝিলিক এবার এদের দিকে মুখ ফিরিয়ে বলল, কি বলছিলে? কেন সৌভাগ্য? কেন সৌভাগ্য? মানে সৌভাগ্য কেন হবে? তা সৌভাগ্য বই কি? শোভন আমতা আমতা করতে থাকেন। ঝিলিক হেসে বললে, আসলে আমার কথা আলোচনা হচ্ছিল, খুব ঘাবড়ে গেছো আমি এসে বসতে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক? না 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 না, মিথ্যে কথা একদম বলবে না, মুখ দেখেই বুঝতে পারছি। আচ্ছা কাকু, তোমরা এত পিএনপিসি কেন করো বলো তো? জয়া রাগ করে বললেন, ও তুই তাহলে আমাদের পর, তোকে নিয়ে আলোচনা করলে পিএনপিসি? দেখো মা, তাই যদি বলো তো প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের পর। আমার পেট কামড়ালে তুমি বড়জোর ওষুধ দিতে পারো মা, ডাক্তার ডাকতে পারো, কিন্তু আমার ব্যথাটা তুমি ভোগ করতে পারো কি? অতীশ জোর গলায় বেশ ঘোষণা করার মতো করে বললেন, ঝিলিক, আমরা কিন্তু মোটেই তোমাকে নিয়ে সারাক্ষণ আলোচনা করিনি। একদম শেষ দিকটায় তোমার সম্বন্ধে, মানে
তোমার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সামান্য কিছু আধা সিরিয়াস আলোচনা হয়েছে। তাকে নিন্দে বা চর্চা কোনোটাই বলা চলে না। তাহলে কি আলোচনা হচ্ছিল তোমাদের এতক্ষণ? পাশ থেকে শোভন ঘোষণা করলেন, রোম্যান্স নেই, প্রেমও নেই, আমাদের সময় ছিল, এখন নেই, এইটাই। ঝিলিক হাসতে হাসতে বলল, খাবার দাবারগুলো এখন কেমন কেমন লাগে না কাকু? সেই সবজিও নেই, সেই মাছও নেই, সব ভ্যাসকা। সে রাঁধুনিও নেই। কাকিমা রাঁধে, ঢোক গিলে বলো ভালো, কিন্তু কাকু তোমার মায়ের মতো শুক্তো করতে পারে কি? বড়ির টক, শাকের ঘন্ট, বলো। জনান্তিকেই বলো না হয়, কিন্তু বলো। আচ্ছা বাবা, তুমি তো দিবারাত্রির হাহুতোষ করছো, নাই নাই সেই সব গান নাই বলে। তা তোমার বাবা মানে আমার দাদু গান বিষয়ে তোমাকে কিচ্ছু বলেননি? দাদু বা দিদা বলেননি? আহা, জ্ঞান গোসাই, কৃষ্ণচন্দ্র দে সব কী গানই গাইতেন। তোদের এই আধুনিক গান সতীনাথ মুখার্জি, শ্যামল মিত্র তার কাছে দাঁড়াতে পারে না, একেবারে ছ্যা ছ্যা। বলেননি? কি বলতে চাস তুই? অতীশ রে রে করে উঠলেন। আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের স্বাদ পাবার ক্ষমতা চলে গেছে, আর পৃথিবীর সব কিছু ঠিক আগের মতো আছে, এটাই বলছিস? আরে তুমি তো বলছো বাবা কথাটা, আমি কিন্তু বলিনি। ঝিলিক মিটিমিটি হাসতে লাগলো। গা জ্বলানো চিরিক চিরিক হাসাসনি। জয়া এবার তার কথার বাঁধুনি বার করে ফেললেন। আর সব ছেড়ে রোম্যান্সের কথাই ধর না। রোম্যান্স আর নেই, সেই সুদূর, সেই বিধুর। পাশ থেকে ঝিলিক যোগ করল, হ্যাঁ হ্যাঁ, সেই তিয়াশা, সেই হতাশা, সেই বিষাদ, সেই বিরাগ, সেই অনুরাগ, সেই অভিমান, সেই সর্বত্যাগ, সেই আত্মত্যাগ। হ্যাঁ রে বাবা হ্যাঁ, সেই শরীরপাত, সেই কুপোকাত। এভাবে বললে কমিক শোনাবেই, বুঝলে কন্যা? কিন্তু কথাটা সত্যি, তোমাদের যুগে প্রেম নেই, সবই ক্যালকুলেশন। তোমাদের হচ্ছে ফ্যালো করি মাখো তেল, পোষালো তো পোষালো, নইলে কাটো। চুটিয়ে ডেটিং করো তোমরা, দায়িত্ব নেবার কথা বলো না। কিছু বলতে হলে শেয়ার বাজারের কথা বলো, ব্যাংক থেকে কত লোন পাওয়া যাবে বলো, কত ইন্টারেস্ট, কতটা ফেরত দিলে কতটা মেরে দিলে চলবে, বাড়ি মর্টগেজ, গাড়ি মর্টগেজ, ইনস্টলমেন্টের ফার্নিচার, ভাগের মা, ভাগের বাবা, ভাগের ছেলেপুড়ে। এসব বলতে বলতে থেমে গেলেন শোভন। কি হলো, গাড়ি স্কিড করে গেল কেন কাকু? আগে বাড়ো, ভালো বলছো। অতীশ এইবার সুযোগটা নিয়ে নিলেন। বললেন, দেখ, কথাটা ভালো করে বলার ব্যাপার নয় রে ঝিলিক। কথাটা হচ্ছে তুই এখন কি করছিস, ভবিষ্যতেই বা কি করবি। কলেজের চাকরিটা ছাড়লি, বিয়ে থাই বা করবি কবে? এ সব তো আমার ব্যক্তিগত ব্যাপার বলে ড্রয়ারে চাবি দিয়ে রেখেছিস। আজ শোভন কাকুরা আসতে যদি তুমি চাবি খুললে তো কথাগুলো হয়েই যাক না মা, আপত্তি আছে? না, আপত্তি নেই। ঝিলিক এবার গম্ভীর হয়ে বলল, আমার 1 নম্বর কৈফিয়ত শুনে নাও বাবা মা। কলেজের চাকরিতে বড্ড বায়নাক্কা। কষ্ট করে MA পাশ করলুম ভালো মার্কস নিয়ে, তো তোমরা বললে স্লেট পরীক্ষা দাও। তা যদি পাশ করলুম তো বললে ভাইভা দাও। তা যদি দিলুম তো বললে MPhil করতে হবে, PhD করতে হবে, নাহলে কদিন পরে আর ইনক্রিমেন্ট হবে না। এখন স্টাডি লিভ পাওয়ার জন্য কলেজের টিআরদের সাথে কনস্ট্যান্ট যোগাযোগ রেখে যেতে হবে। তার উপর দলাদলি, কে CPM, কে ফরওয়ার্ড ব্লক, কে কংগ্রেস, কংগ্রেসের সঙ্গে আবার CPM-এর গোপন আঁতাত। এসব বুঝতে আমার বছরখানেক ঘুরে গেল। একে আমার অত ঘাড় হেঁট করে পড়তে ভালো লাগে না, তার উপরে অত তেল খরচা, অত ক্লিকবাজি আমার পোষালো না। আমি বিদ্রোহ করলুম, ধরি মাছ না ছুঁই পানি করে তো চলতে পারতুম অনায়াসেই, কিন্তু সেটা ক্ষমতার অপচয় মনে হলো, স্রেফ ছেড়ে দিয়ে তাই চলে এলুম। ঝিলিক, তাহলে তো তুই হার স্বীকার করে নিলি, শোভন বললেন।
আমার জীবনটা তো এখনো শেষ হয়ে যায়নি কাকু। আমি সবাই যা করে সেই হেঁ হেঁটা করলুম না, সিস্টেমটা আমার পছন্দ হলো না, এটা বিদ্রোহ। বিদ্রোহ ব্যাপারটা কিন্তু রোম্যান্টিক। টাকা আনা পাইয়ের হিসেব যারা করে তাদের দ্বারা হয় না। সকলে একটু চুপচাপ। ঝিলিক বলল, আচ্ছা কাকু কাকিমা, আমি একাই কি প্রবলেম চাইল্ড? রিন্টুকে নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই? শোভনা জয়া একসঙ্গে বললেন, আরে তুই প্রবলেম চাইল্ড, তোকে কে বলেছে? শোভন বললেন, না, কে বলল রিন্টুকে নিয়ে কোনো সমস্যা নেই? বলে শোভন আর শোভনা পরস্পরের দিকে তাকালেন। ঝিলিক জিজ্ঞেস করল, রিন্টু কি চাকরিটা ছেড়ে দিয়েছে? বলিস কি, এই বাজারে ওই চাকরি ছাড়া? তুই মেয়ে বলে পেরেছিস। কিন্তু কাকু, ও তো ভীষণ আনহ্যাপি ওখানে, বুঝতে পারো না? সেটা তো প্রবলেম। মুখটা ম্লান করে থাকে, খেতে শুতে দীর্ঘশ্বাস, রোগাও হয়ে যাচ্ছে। তোমরা ঠিক জানো চাকরিটাই ওর একমাত্র প্রবলেম। কেন? আর কোনো প্রবলেমের কথা তো আমরা জানি না ঝিলিক। ঠিকই বুঝেছিলুম, তোমরা ওর কোনো খবরই রাখো না। কি করে রাখবো বলো? তোমাদের এই চাবি দেওয়া ব্যক্তিগত সব ড্রয়ার আছে না? শোভন ঝংকার দিয়ে উঠলেন। তা আর কি প্রবলেম ওর? শোভনা জিজ্ঞাসা করলেন। দীর্ঘশ্বাস ফেলা, ক্ষুধা মান্দ, এসব কিসের লক্ষণ কাকিমা? তোমাদের এক্সপিরিয়েন্স কি বলে? হ্যাঁ, সে কি রে, ও প্রেমে পড়েছে? ও কি মজা! শোভনা প্রায় হাততালি দিয়ে ওঠেন আর কি। তা ভাগ্যবতীটি কে? তাকেই ভাগ্যবতী হতে হবে কেন কাকিমা? রিন্টুও তো ভাগ্যবান হতে পারে। আরে রিন্টু ভাগ্যবান হলে আমাদের চেয়ে খুশি আর কেউ বেশি হবে না রে। মেয়েটি কে? কে রিন্টুকে ভাগ্যবান করেছে? আমরা চিনি? চেনো? তুই নাকি রে? শোভনা রই রই করে উঠলেন। ঝিলিক আবার সেই চিড়িক হাসিটা হেসে বলল, আমি কি পাত্রী হিসেবে খুব ভালো নাকি? একে তো খেয়ালি, তারপর ভীষণ গোয়ার, আর রিন্টুর 6 ফুটের পাশে আবার 5 ফুট, খুব মানানসই হবে। শোভন বললেন, হ্যাঁ রে, তুই কি সেই জন্যে মত দিচ্ছিস না? আরে ধুর পাগলি, তুই আমাদের চেনা জানা, তোর বাবা মা আমাদের বেস্ট ফ্রেন্ড, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আরে আমাদের সময়ও ওরকম লম্বু গুড়গুড়ে জুটি ছিল, ওতে কিছু এসে যায় না রে। অতীশ এই সময় বললেন, শুধু একটা মই। জয়া চোখ পাকিয়ে তাকাতে তিনি চুপ করে গেলেন। শোভন আর শোভনা বললেন, এই রাজি হয়ে যা ঝিলিক, রাজি হয়ে যা, আমরা খুব খুশি হব। ঝিলিক বলল, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মেয়েটা আমি নয়। হ্যাঁ, তুই নয়? হতাশ গলা শোভনার। না, আমি নই, তবে তাকেও তোমরা দেখেছ। হ্যাঁ, দেখেছি। এ কে কে? শোভনা আর জয়া একসঙ্গে হৈ হৈ করে উঠলেন। পটাশ। পটাশ? জয়া আকাশ থেকে পড়লেন। শোভন বললেন, পটাশ না খটাশ? এরকম আবার কারো নাম হয়? তুই তখন থেকে বলছিলিস বটে পটাশ রেকর্ড আনিস নাকি, ওই ও হচ্ছে পটাশ? শোভনা বললেন, হ্যাঁ রে, ওই 3/4 সুতো ঝোলা প্যান্ট আর ফতুয়া পরা মেয়েটা, চোখে তো বোধহয় 17 পাওয়ারের চশমা,
দাঁত উঁচু, ওকে আমি প্রথমে মেয়ে বলেই বুঝতে পারিনি। আমার রিন্টুর পাশে ওই পটাশ। প্রথমত কাকিমা পটাশ নামটায় আপত্তি হলে ওর একটা পোশাকি নামও আছে, অনন্তয়ামিনী কৃষ্ণ কামিনী সাবিত্রী কৌশল্যা আয়েঙ্গার। উচ্চারণ করতে অসুবিধা হলে আমরা পটাশ বলে ডাকি। আর দ্বিতীয়ত কাকিমা কে কার পাশে থাকবে সেটা তো আর আয়না ঠিক করে দেবে না। কনভেনশনাল রক্ষণশীল বিয়ে রোম্যান্টিক মানুষেরা কখনোই করে না। মন যাকে চায় তাকেই। শোভন গম্ভীরভাবে বললেন, তা রিন্টুর মন যাকে চেয়েছে, ওই পটাশ না পটাশিয়াম সায়ানাইড, সেটি কে, কি? ও হলো গিয়ে গ্লোব ট্রটার, পর্যটক। ওকে নিয়েই তো এখন ডকুমেন্টারি করছি আমরা, সেই জন্যই ওর রেকর্ডস আনতে বলছিল। সাইকেলে ভারত ভ্রমণ দিয়ে আরম্ভ করেছিল, আর এখন তো আলাস্কা অবধি চলে গেছে। ভালো, খুব ভালো। পছন্দ অপছন্দ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বেশি কিছু বলতে চাই না আমরা। তা রিন্টুর মন খারাপ করবার কারণটা কি? আমরা কি ওর পথের কাঁটা হয়ে থাকতে চাইছি? অনুমতি দিয়ে দিচ্ছি, বলে দাও যা কিছু করুক গিয়ে। তোমরা অনুমতি দিলে কি হবে? পাত্রী স্বয়ং যে টালবাহানা করছে। জয়া এবারে আকাশ থেকে পড়লেন, মানে পটাশের রিন্টুকে পছন্দ হচ্ছে না? হ্যাঁ, কেন কেন? অবভিয়াসলি পটাশ আরও রোম্যান্টিক বলে ওর দাবি রিন্টু ওই সরকারি চাকরিটা ছেড়ে দিই, ওরা দুজনে সারা পৃথিবী পর্যটন করে বেড়াবে, ট্রেনে, সাইকেলে, ট্র্যাকের মাথায়, হিচহাইক, আর কি মানে যখন যেমন জোটে। অন্ন বস্ত্র? শোভনা হাঁ করে রয়েছেন। এসব ব্যাপারে আজকাল অনেক স্পন্সর টন্সর পাওয়া যাচ্ছে, কাকু কাকিমা দুজনকেই বলছি। তবে পটাশ পরোয়া করে না। ওর থিওরি হলো দুটো শিক্ষিত বুদ্ধিমান ছেলে মেয়ে যাদের গোটা গোটা হাত পা আছে তাদের গ্রাসাচ্ছাদনের অভাব হওয়ার কথা নয়। দরকার হলে মাল বইবে, দরকার হলে হোটেলে এঁটো বাসন মাজবে। মোট কথা, অতীশ আর শোভন প্রায় একসঙ্গে বলে উঠলেন, এই শোনো, রিন্টু একটা ইকোনমিক্সে এমএসসি, আইএএস অফিসার, সে মাল বইবে, এঁটো বাসন মাজবে? জয়া বললেন, শোন, ওই পটাশের ইচ্ছে হোক সে বাসন ধুপকে যাক, তাকে মানাবে এখন। মজা পাওয়ার গলায় ঝিলিক বলল, মা, পটাশ কিন্তু বায়োকেমিস্ট্রির ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর পটাশরা 3 পুরুষ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছে। ওর বাবা ডক্টর শ্রীনিবাস আয়েঙ্গার, এখন এডুকেশনের ডিরেক্টর। চমৎকার। তা তাঁর মেয়ের এমন মতিগতি কেন? বাসনই যদি মাজবে তো বায়োকেমিস্ট্রি পড়বার দরকার কি ছিল? পটাশ বলে, জীবনটাকে ঠিক মতো দেখতে, শুনতে, বুঝতে হলে ল্যাবরেটরির বাইরে আসতে হবে, সমস্ত কাজ সমস্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভালো। তা ওই ঘরটর বাঁধা, ছেলে মেয়ে মানুষ করা, এসব করবে কবে? বুড়ো হয়ে গেলে? কাকিমা, সে গুড়ে বালি। পটাশ বলে পৃথিবীতে যথেষ্ট শিশু আসছে, তাদের আদর হচ্ছে না, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ওদের দুজনের আর শিশু আনবার প্রশ্নই উঠছে না। আর ঘর বাঁধা? পটাশ পথকেই ঘর বলে মনে করে। বুড়ো বয়সের নাকি প্রশ্নই নেই। ওর ধারণা এইভাবে পৃথিবী দেখতে দেখতে ওরা যৌবনেই গত হবে, বৃদ্ধ হতে হবে না ওদেরকে। বাহ! হতভম্ব 4 বাবা মার মুখ দিয়ে বেরিয়ে এলো। অতীশ বললেন, তা এই চিরপথিক চিরনবীন পটাশকেই
আমাদের রিন্টু বিয়ে করবে ঠিক করেছে? ঝিলিক একটু চুপ করে রইল, তারপর মুখ তুলে আলতো করে বলল, সেখানেই তো আসল প্রবলেম। চারজনেই হাঁ করে আছেন। ঝিলিক বলল, কাকু কাকিমা, পটাশ বিয়ে করতেও চাইছে না। হ্যাঁ মানে? বলছে বিয়ে টিয়ে ওসব পুরনো সমাজের পুরনো অভ্যেস, যতদিন পরস্পরকে ভালো লাগে ততদিন একত্র থাকলেই হলো। অর্থাৎ রিন্টুর ভালো না লাগলে রিন্টুর ফিরে আসবার স্বাধীনতা আছে, পটাশের ভালো না লাগলে পটাশেরও। এই নিয়েই ওদের টানাটানি চলছে এখন। রিন্টু ডিসিশন নিতে পারছে না। বেচারির অবস্থা খুব খারাপ কাকু, পটাশকে ছাড়া ওর জীবন অন্ধকার, পটাশেরও তাই। এদিকে এই সময় ফোনটা ঝনঝন করে বেজে উঠল। অতীশ ধরবার জন্য উঠছিলেন। ঝিলিক তড়াক করে লাফিয়ে উঠে বলল, আমার একটা এসটিডি আসবার কথা আছে বাবা, আমি ধরছি। ওনারা চারজন বারান্দায় বসেছিলেন পরস্পরের দিকে মুখ করে। বারান্দার কোলেই ঘর, ঘরটা ছায়া ছায়া দেখাচ্ছে। ঝিলিকের বিস্কুট রঙের পোশাক ঘরের রঙের সঙ্গে প্রায় মিশে গেছে। ওর খোলা চুলের ঢাল দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে নাকের ডগা। সবাই প্রায় একসঙ্গে ঘরের দিকে মুখ ফেরালেন, কেননা মাউথপিসের মধ্যে ঝিলিক বলছে, আর একটু চেঁচিয়ে বল রিন্টু, ভালো করে শুনতে পাচ্ছি না, কেমন একটা ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। কি ডিসিশন নিয়েছিস? চমৎকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসিশনটাই আসল। তোর 14 আনা বুদ্ধিবৃত্তি, ম্যাচিওরিটি, জীবনবোধ ওই ডিসিশনের মধ্যে দিয়েই প্রকাশ পাবে। কি বললি? গুড, ভেরি ভেরি গুড, আই কনগ্রাচুলেট ইউ। ঘটনাচক্রে শোন, কাকু কাকিমা আজ এখানে, তুই ওনাদের বল, নিজেই বল। হ্যাঁ, ন্যাচারালি খুশি হবেন। মাউথপিসে হাত চাপা দিয়ে ঝিলিক এদিকে চেয়ে বলল, কে আসবে, কাকু না কাকিমা? রিন্টু মালদা থেকে ফোন করছে, ডিসিশন নিয়ে নিয়েছে। জড়বৎ বসে থাকেন শোভন শোভনা। কি ডিসিশন রিন্টুর, যাতে ঝিলিক তাকে কনগ্রাচুলেট করে? কি সেই ডিসিশন যা শুনলে তাঁরা নাকি ন্যাচারালি খুশি হবেন? বুদ্ধি, বৃত্তি, ম্যাচিওরিটি, জীবনবোধ। কি জীবনবোধের বার্তা শোনাবে রিন্টু তাদের নয়নের মণি, একমাত্র আদরের সন্তান? গল্পটা এখানেই শেষ। রিন্টু, পটাশ, ঝিলিক বা শোভন, শোভনায়, জয়া, অতীশ তারপরে কি করলেন আমাদের আর জানা নেই, আমরা কেবল ভেবে নিতে পারি। খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।